আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু। নতুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে যোগ দিলেন ডক্টর ইউনূস, বাইডেনের সঙ্গে বৈঠক। ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে সেনাবাহিনী। বকেয়া বেতন পরিশোধ সহ গার্মেন্টস শ্রমিকদের ১৮ দাবি মেনে নিল মালিকপক্ষ। আগামীকাল থেকে সব কারখানা খুলে দেওয়ার নির্দেশ শ্রম উপদেষ্টার। এবং শিগগিরই বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পেতে যাচ্ছেন প্রবাসীরা। হয়রানি বন্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টা আসিফ নজরুলের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এতে স্বাগত ভাষণ দিয়েছেন সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এ সময় তিনি বলেন, বর্তমান বিশ্ব এখন কঠিন চ্যালেঞ্জের মুখে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিশ্বব্যাপী যুদ্ধ বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, যে কোনো উপায়ে তা বন্ধ করতে হবে। মহাসচিবের ভাষণের পর শুরু হয় সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিতর্ক। এতে বিশ্বব্যাপী সংঘাত প্রতিরোধ ও সমাধান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, আর্থসামাজিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্র পর্যবেক্ষকের মর্যাদায় ভ্যাটিকান ও ফিলিস্তিনের প্রতিনিধিদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের প্রধান অধিবেশনে বক্তব্য রাখবেন। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট নতুন এক বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন বিশ্ববরেণ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে তাকে স্বাগত জানান সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। অধিবেশনের ফাঁকে সাইড বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এ সময় ডক্টর ইউনূসের সরকারকে পূর্ণ সমর্থন দেবার কথা জানিয়েছেন জো বাইডেন। এর আগে অধিবেশনে যোগ দিয়ে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সাথে কুশল বিনিময় করেন ডক্টর ইউনূস। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের গ্রাফিতির আর্ট বুক উপহার হিসেবে তুলে দেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক সময় সন্ধ্যায় জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রধানদের আমন্ত্রণে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আঠারো মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই ঘটুক না কেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন থাকবে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন এবারের সফল গণঅভ্যুত্থানে নন্দিত এই সেনাপ্রধান। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার ঢাকায় সেনাপ্রধানের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। ১ থেকে ১.৫ বছরের মধ্যেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলেও মনে করেন তিনি। তবে এর আগে দেশবাসী সবার ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন সেনাপ্রধান। আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আগামী ১৮ মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। এ সময় সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখাও সাক্ষাৎকারে জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই হোক না কেন আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের শেষ দিকে ছাত্র জনতার সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মুখোমুখি লড়াই থেকে নিবৃত্ত রাখে সেনাবাহিনী। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।
গার্মেন্টস শ্রমিকদের হাজিরা বোনাস বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, রেশন প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো সহ 18 দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। এতে সম্মতি জানিয়েছে শ্রম মন্ত্রণালয় ও শ্রমিক নেতারাও। কাল থেকে সব কারখানা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা। দাবি মানার পরও বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চাপল। সরকার পরিবর্তনের পর থেকে গার্মেন্টস খাতে শুরু হয় অস্থিরতা। শ্রমিক আন্দোলনে প্রতিদিনই বন্ধ থাকছে কোনো না কোনো ফ্যাক্টরি। এতে তৈরি পোশাক শিল্পে অশনি সংকেত দেখা দিয়েছে। এর সমাধানে 50টির বেশি দাবি উত্থাপন করেন শ্রমিকরা। মালিক শ্রমিক মন্ত্রণালয় ত্রিপক্ষীয় আলোচনা শেষে 18টি দাবি মেনে নেওয়া হয়। আমরা 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি। সেগুলো হচ্ছে হাজিরা বোনাস 225 টাকা বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও বাস্তবায়ন, রেশন চালু, শ্রমিক নিয়োগে বৈষম্য দূর করা, মামলা প্রত্যাহার, ঝুট ব্যবসার সমাধান, বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টিং, জুলাই বিপ্লবে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, তাজরিন ফ্যাশনস ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের প্রতিকার, শ্রমিক ছাঁটাই বন্ধ, ডে কেয়ার সেন্টার স্থাপন, প্রভিডেন্ট ফান্ড, শ্রমিক আইন সংশোধন, সার্ভিস বেনিফিট, বাৎসরিক ইনক্রিমেন্ট ও মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 4 মাস নির্ধারণ। দুই একটা পয়েন্ট আমাদের কষ্ট হলেও আলোচনার মাধ্যমে আমরা আগানোর সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে শ্রমিক ভাইদের প্রতি, বন্ধুদের প্রতি এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা কাজ করছেন তাদের প্রতি। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এ দেশের শিল্পকে আমরা রক্ষা করব। বুধবার থেকে সব কারখানা চালু রাখার পাশাপাশি কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয়, সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। আমি আগামীকাল থেকে আশা করব কোন ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। এই শিল্পই কিন্তু আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে, শুধু আপনাদের না, দেশবাসীকেও দিয়ে যাচ্ছে। এটাও আমাদের মনে করবেন, এইটা কিন্তু জনগণেরও হয়ে গেছে। যদি এই শিল্পের উপরে আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না, পুরা বাংলাদেশে এটার উপরে নির্ভরশীল। শিল্পাঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হবে বলেও জানান তারা। কেউ যদি বিশৃঙ্খলা করে অথবা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পেতে যাচ্ছেন প্রবাসীরা। শিগগিরই তা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার। তবে প্রথম অবস্থায় মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এই মর্যাদা পাবেন। প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, প্রবাসীদের হয়রানি বন্ধে যা যা দরকার সবই করা হবে। মনির হোসেন তপুর রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব নেয়ার পর প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে বেশ কিছু সমস্যার সমাধানের প্রস্তাব গণমাধ্যমে তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে, যাতে প্রবাসীরা ঋণের কিস্তি সহজে পরিশোধ করতে পারেন। একই সাথে দেশের শীর্ষ 12টি ব্যাংক থেকে প্রবাসীরা যাতে ঋণ সুবিধা পান সে উদ্যোগও নেওয়া হয়েছে। অগ্রণী ও সোনালী ব্যাংকে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথও বসানো হবে বলেও জানান তিনি। রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে। সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালো ভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন। বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের হয়রানি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কিভাবে করবেন, কোন ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। তিনি আরো জানান,
ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয় বিভিন্ন দেশ থেকে ফেরা 87 প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি। বাংলাদেশের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক, ব্যবসার উদ্যোগ হোক, সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন, যারা খুব মানব কল্যাণের কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিড মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে, আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে, সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। ওয়েজ আর্নার্স বন্ডের মাধ্যমে আরো বেশি রেমিটেন্স পাঠাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আগামী 1 অক্টোবর থেকে রাজধানীর সকল সুপার শপ এবং 1 নভেম্বর থেকে দেশের সব কাঁচা বাজারে পলিথিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে মতবিনিময় সভায় এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় সবাইকে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরারও আহ্বান জানান তিনি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে বিস্তারিত। 2002 সাল থেকে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও এর বাস্তবায়ন চোখে পড়ে না কোথাও। বিকল্প হিসেবে পাট ও কাগজ সহ নানা ধরনের ব্যাগের দেখা মিললেও পলিথিনেই ভরসা সবার। তবে এবার পলিথিন নিয়ে কঠোর বার্তা দিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পলিথিনের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোহাম্মদপুরে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও বিকল্প সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, আগামী 1 তারিখ থেকেই শুরু হবে পলিথিন বিরোধী কার্যক্রম। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। পলিথিন শপিং ব্যাগের বিকল্প প্রথাগতভাবেই আছে। আমাদের পাটের ব্যাগ, আমাদের যে ছালাগুলো আমরা বাসায় দেখি, আমাদের কাগজের ব্যাগ, কাপড়ের ব্যাগ, এগুলো বাংলাদেশে আছে। এ সময় বাজার পরিদর্শন করে সবাইকে পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরেন এই উপদেষ্টা। পরে মত বিনিময় সভার আয়োজন করে টাউন হল কাঁচা বাজার মালিক সমিতি। এ সময় পলিথিনের বিকল্প হিসেবে পাট ও কাগজের ব্যাগ ব্যবহারের তাগিদ দেন তিনি। অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি। সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর। এটা রিসাইক্লিংই খালি সমাধান না। উৎপাদনকারীর বিরুদ্ধে অভিযান যেন ফলপ্রসূ হয়, সেজন্য আমরা কঠোর ব্যবস্থায় যাব। পরে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে দ্রুতই প্রতিটি দোকান পলিথিন মুক্ত করার আশ্বাস দেয় দোকান মালিক সমিতি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বাংলাদেশ কোরিয়ার অর্থনৈতিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। এছাড়াও শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সহ নানা উদ্যোগ, অর্থনৈতিক রাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, দুদেশের মানুষের স্বার্থ বজায় রেখে বাংলাদেশ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক কিভাবে আরও বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। কোরিয়া কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে, যাতে করে কোরিয়া এবং বাংলাদেশ উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে। সেটাই হচ্ছে কোরিয়া বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের মূল নীতি। ভবিষ্যতে যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের যে স্বার্থ, সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে আমরা উভয়ের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাব। স্বৈরশাসকের অবসান হলেও তাদের দোসররা এখনও প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে সক্রিয়। এ কারণেই শিল্পাঞ্চলে এখনও অস্থিরতা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রবীণ বিএনপি নেতা দুলাল ব্যাপারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে নাটোরের তেবাড়িয়া হাটে আয়োজিত স্মরণ সভায় তিনি কথা বলেন। আওয়ামী লীগের দোসরদের যতক্ষণ না পর্যন্ত সরানো হবে, ততক্ষণ পর্যন্ত দেশ নিরাপদ হবে না বলেও মন্তব্য করেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তার ষড়যন্ত্র, তার চক্রান্ত এখনো অব্যাহত রেখেছে। তার দোসররা
এখনো সচিবালয় প্রশাসনে তার ভূত এখনো জুড়ে বসে আছে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে না হাঁটানো হবে ওই সমস্ত চেয়ার থেকে, ততক্ষণ পর্যন্ত ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত থাকবে। শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকায় দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে বৈঠকে এই অর্থদণ্ডের সিদ্ধান্ত হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করেন সাকিব। এছাড়া শেয়ার বাজারের আলোচিত কারসাজিকারী আবুল খায়ের ওরফে হিরু, তার বাবা আবুল কালাম মাতবর, জাহিদ কামাল, হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ইসহাল কমিউনিকেশন ও লাভা ইলেকট্রোডেস ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিএসইসি। এ কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও প্রায় 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে। হজ প্যাকেজ 5 লাখ টাকার মধ্যে করার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকরা। সেই সাথে অবিলম্বে হাবের বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন তারা। নয়াপল্টনে এক আলোচনা সভায় বক্তারা হজ যাত্রীদের পরিবহনে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণে সৌদি সরকারের সাথে আলোচনার পরামর্শ দেন। সভায় উপস্থিত ছিলেন ইস্ট বাংলা হজ সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান আখতারুজ্জামান, হাবের সাবেক মহাসচিব আব্দুর রশিদ সম্রাট, সাবেক এসি সদস্য নাজিম উদ্দিন সহ অনেকে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী মারা গেছেন। রাত 9টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। রুহুল আমিন গাজী দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিলতায় ভুগছিলেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্যাংকিং খাত সংস্কার, অর্থ পাচার রোধের সহায়তা, ট্যাক্স রিটার্ন দাখিলের ক্ষেত্রে আধুনিকায়নের বিষয়ে আইএমএফ এর কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে বাংলাদেশে আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কি কি সংস্কার করেছে তাও জানানো হয়েছে। এক্ষেত্রে আইএমএফ এর আর্থিক সহ কারিগরি সহায়তা দরকার। 2024 ঢাকা চায়না ডে উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। রাজধানীর বসুন্ধরা বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য আজিজ আলী কায়সার। চীনা দূতাবাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল চীনের ইউনান প্রদেশের শিল্পীদের পরিবেশনা। এছাড়াও সাংস্কৃতিক পর্বে অংশ নেয় উৎস ফেডারেশন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। দুই দেশের জনগণের মধ্যে মেলবন্ধন তৈরি, সাংস্কৃতিক বিনিময়ই এই আয়োজনের মূল লক্ষ্য। And Professor Abdul Rob Khan, Treasury. জানাবো পার্টেক্স খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল সকাল 10টায় আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জ্যোতি নাহিদারা। শারজায় আগামী 3রা অক্টোবর বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার খেলা দিয়ে পর্দা উঠবে নারী বিশ্বকাপের। আরো জানাচ্ছেন পরাগারমান। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু ঢাকা থেকে সরিয়ে আইসিসি নিয়ে যায় সংযুক্ত আরব আমিরাতে। সেই টুর্নামেন্টে অংশ নিতে বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে ফটো সেশন শেষে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, সেমিফাইনাল খেলা সম্ভব তাদের। আমাদের যে টিমে ফ্লোতে
অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এবং আমরা জানি যে আমাদের টিকিটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। বিশ্বকাপে প্রথম ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শততম টি20 খেলতে নামবেন নিগার সুলতানা। তবে ক্যারিয়ারের 100তম ম্যাচ বলে নয়, টুর্নামেন্টের প্রথম ম্যাচটি জয় দিয়েই শুরু করতে চান তিনি। প্রথম ম্যাচ উইন করতে চাই, এটা হচ্ছে সবথেকে স্পেশাল আমার কাছে। মানে এটা আমার জন্য এবং পুরো টিমের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। ডেফিনেটলি অ্যাজ এ প্লেয়ার 100তম ম্যাচ আমি এখনও যাই না, খেলতে পারবো না, যদি আল্লাহ পাক সুস্থ রাখেন ডেফিনেটলি যদি খেলি। প্রথম টার্গেট তো এটাই থাকবে যেন সেটা স্মরণীয় হয়ে থাকে, স্পেশাল হয়ে থাকে সবার জন্য। বিশ্বকাপের বি গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেনের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের ঘোষণা। ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে সেনাবাহিনী। বকেয়া বেতন পরিশোধ সহ গার্মেন্টস শ্রমিকদের 18 দাবি মেনে নিল মালিকপক্ষ। আগামীকাল থেকে সব কারখানা খুলে দেওয়ার নির্দেশ শ্রম উপদেষ্টার। এবং শিগগিরই বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পেতে যাচ্ছেন প্রবাসীরা। হয়রানি বন্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টা আসিফ নজরুলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।